আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা অনুষ্ঠানের মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা সামনে বসে আলোচনা অনুষ্ঠানটি শুনছেন, তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন, বাগেরহাট জেলার রামপাল উপজেলায় সুন্দরবনের সংকট দূরত্বে একটি বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার আয়োজন করেছে বাংলাদেশ সরকার, এবং এই বিদ্যুৎ কেন্দ্রটি কয়লা দিয়ে চলবে। এর ফলে সুন্দরবনের অনেক ক্ষয়ক্ষতি হবে বলে পরিবেশবিদরা আশঙ্কা করছেন। পরিবেশবিদদের এই আশঙ্কার কথা চিন্তা করে 2013 সালে যখন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ইআইএ প্রতিবেদন প্রকাশিত হয়, ঠিক তার পরপরই বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব এবং বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আজকে ক্লাইমেট চেঞ্জের যে সমস্যা দেখা দিয়েছে গোটা পৃথিবী জুড়ে, তাতে আজকে বারবার করে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, পরিবেশ আন্দোলনকারীরা বলছেন যে বন আরো বাড়াতে হবে, বৃক্ষ আরো বাড়াতে হবে, তার পার্সেন্টেজ, ফরেস্টের পার্সেন্টেজ একটা দেশে যা আছে, আমাদের দেশে যা আছে, তার চেয়ে অনেক বাড়াতে হবে। বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সমালোচনাও করেন তিনি। যে কোনো বিদ্যুৎ কেন্দ্র যদি তা গ্যাস বা কয়লা দিয়ে চলে, তাহলে তার যে প্রভাবটা আশেপাশে পড়ে, সেখানে কিন্তু আপনার এই ফরেস্ট্রি যেটা, তার অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। এক ধরনের সরকারি কর্মচারীর সহযোগিতায় দুর্বৃত্তরা সুন্দরবন উজাড় করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। 2013 সালেই 4 মে মতিঝিলে এক জনসমাবেশে বেগম খালেদা জিয়া বলেছিলেন, রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নয়। এখানেই থেমে থাকেননি তিনি। ওই একই বছর 2013 সালের 29শে সেপ্টেম্বর খুলনায় এক বিশাল জনসভায় বলেছিলেন, প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন এই যে রামপালে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, আমরা বলেছি বিদ্যুতের সমস্যা বাংলাদেশে ব্যাপক, এই সরকারের আমলে ব্যাপক হয়েছে, সেই জন্য কুইক রেন্টাল করেছিল। কিন্তু কুইক রেন্টালে বিদ্যুৎ পায় না মানুষ, কিন্তু কুইক টাকা বানিয়ে নিয়েছে আওয়ামী লীগ। কুইক মানি করে কুইক পাচার হয়ে গেছে, এই হলো অবস্থা। আমরা বলেছি বিদ্যুৎ কেন্দ্র আমাদের প্রয়োজন আছে, আমরা সেটাকে আপত্তি করব না, কিন্তু রামপালের মতো জায়গায় এই বিদ্যুৎ কেন্দ্র হতে দেওয়া যাবে না। এই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে হবে। অন্য যে কোনো জায়গা দেখে করেন, সুইটেবল জায়গা দেখে করবেন, যেখানে কোনো ক্ষতি হবে না দেশে। কেন এখানে রামপালে বলে সুন্দরবন আমাদের ধ্বংস হয়ে যাবে? সুন্দরবনের কোন পশু পাখি থাকবে না, গাছ থাকবে না, মাছ থাকবে না, পানি নয় দূষিত হয়ে যাবে। তাহলে এই খুলনা অঞ্চলের মানুষ আপনারা কেউ বসবাস করতে পারবে না, সমস্ত পানি নষ্ট হয়ে যাবে। কাজেই সেজন্য আপনাদের এই খুলনা অঞ্চল, বাগেরহাট অঞ্চল, সারা বাংলাদেশের জনগণকে আমি আহ্বান জানাবো যে আমরা বিদ্যুৎ কেন্দ্র চাই, তবে এখানে এই বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না, করতে হবে না। সকল জনমতকে উপেক্ষা করে বাংলাদেশ সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে অটল থাকলে গত 24শে আগস্ট বেগম খালেদা জিয়া তার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে এটির স্থাপনা বাতিল করার জন্য সরকারকে আহ্বান জানান। এই আহ্বানের প্রেক্ষিতে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টা একটি সংবাদ সম্মেলন করেন এবং সেখানে তিনি বেগম খালেদা জিয়ার বক্তব্যকে ভুল প্রমাণ করার জন্য নিজে বেশ কিছু অসত্য এবং ভুল তথ্য উপস্থাপন করেন। আজ আমরা দেখব তিনি সেই বক্তব্যে কি কি ভুল এবং অসত্য তথ্য আমাদের কাছে দিয়েছিলেন। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বিদ্যুৎ উৎপাদন নিয়ে কিছু তথ্য দিয়েছিলেন। সেগুলো কি ছিল? 5 বছরের মধ্যে আমরা 4300 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন শুরু করে দিয়ে যাই। আমরা যখন আবার ক্ষমতায় আসি 2008 সালের নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে, তখন এসে দেখলাম যে 4300 মেগাওয়াট যেখানে রেখে এসেছিলাম, সেখানে মাত্র 3200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে 2009 সালে আওয়ামী লীগ সরকারেরই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের তত্ত্বাবধানে প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2009 এর 127 পৃষ্ঠায়
1997-98 থেকে 2008-09 পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত ক্ষমতা এবং সর্বোচ্চ উৎপাদনের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে 2001 সালে স্থাপিত ক্ষমতা ছিল 4005 মেগাওয়াট আর সর্বোচ্চ উৎপাদন ছিল 3033 মেগাওয়াট, যা 2005-06 সালে বৃদ্ধি পেয়ে উৎপাদন ক্ষমতা 5275 মেগাওয়াট এবং সর্বোচ্চ উৎপাদন 3812 মেগাওয়াটে উন্নীত হয়েছে। অর্থাৎ বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলে স্থাপিত প্রকল্পগুলোর কারণে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 1267 মেগাওয়াট বেড়েছে। ওই সারণী অনুযায়ী 2008 সাল নাগাদ বিদ্যুতের উৎপাদন আরো বৃদ্ধি পেয়েছে। কাজেই 2001 সালে ওনারা যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রেখে গিয়েছিলেন, 2009 সালে ক্ষমতায় এসে তার চেয়ে কম বিদ্যুৎ উৎপাদন পেয়েছেন। প্রধানমন্ত্রীর এই তথ্য সম্পূর্ণ অসত্য এবং তার দেয়া তথ্য ভুল। বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, এখানে উনি যেটা বলছেন যে 1834 একর জমির উপর বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হবে। আসলে বিদ্যুৎ কেন্দ্রের জন্য জায়গা নেওয়া হচ্ছে 915 একর। এর মধ্যে 465 একরে মূল বিদ্যুৎ কেন্দ্র থাকবে, বাদ বাকি জায়গায় সোলার প্যানেল বসবে এবং সবুজায়ন হবে। ওখানে প্রায় 100 মিটার সবুজ বেল্ট তৈরি করা হবে। কিন্তু উনার সরকারের প্রতিষ্ঠান সিজিআইএস এর মাধ্যমে যে ইআইএ প্রতিবেদন তৈরি করে এই প্রকল্পকে অনুমোদন দিয়েছেন, সেই ইআইএ প্রতিবেদনে যথাক্রমে 96, 254, 404 এবং 406 পৃষ্ঠায় স্পষ্ট ভাষায় লেখা আছে প্রকল্পটি 1834 একর জমির উপর প্রতিষ্ঠিত হবে। শুধু তাই নয়, বাগেরহাট জেলার ডিসি কর্তৃক উক্ত 1834 একর জমি পিডিবির কাছ থেকে 2012 সালে 2 জানুয়ারি হস্তান্তর করার বিষয়টিও ইআইএ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু ইআইএ ভূমি বরাদ্দ খাতের কোথাও সোলার প্যানেল বা সবুজায়নের কথা উল্লেখ নেই। কাজেই এখানেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসত্য তথ্য উপস্থাপন করেছেন। সবচেয়ে বড় কথা, প্রকল্প বাস্তবায়নের নিয়ম অনুযায়ী প্রথমে ইআইএ প্রতিবেদন তৈরি করে সেটা অনুমোদিত হলে তারপর ভূমি অধিগ্রহণের কথা। কিন্তু এই ইআইএ প্রতিবেদন থেকে এটা স্পষ্ট যে 2013 সালে ইআইএ প্রতিবেদন তৈরির আগেই ভূমি অধিগ্রহণ করা হয়েছে এবং 2012 সালের 2 জানুয়ারি অধিকৃত ভূমি পিডিবিকে হস্তান্তর করা হয়েছে। তার মানে আগে থেকেই এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করে কেবলমাত্র আই ওয়াশ করার জন্য একটি লোক দেখানো ত্রুটিপূর্ণ ইআইএ প্রতিবেদন তৈরি করা হয়েছিল। প্রকল্প এলাকায় বসতি, জনসংখ্যা এবং কৃষি বিষয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি বলছেন যে স্থানে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে সেখানে নাকি জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার 382 জন। আমার প্রশ্ন, উনি কি কখনো ওই এলাকায় গেছেন দেখতে? যান নাই, কিন্তু আমি গেছি। আর যে জায়গাটা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এটা কিন্তু ওটাকে বলে নাল জমি, একবার নদীর পাশে নিচু জমি, এবং ওটা ভরাট করতে পশুর নদী ড্রেজিং করতে হয়েছে। পশুর নদীর যে ড্রেজিং মাটি দিয়েও ওটা কুলানো যায়নি। ওখানে প্রকৃতপক্ষে কোনো বসতি ছিল না। কিন্তু ইআইএ প্রতিবেদনের 75 পৃষ্ঠায় প্রকল্প এলাকায় 150টি বসতবাড়ি থাকার কথা উল্লেখ আছে এবং মোট জনসংখ্যা উল্লেখ করা হয়েছে 775 জন। তাছাড়া ইআইএ প্রতিবেদনের 191 পৃষ্ঠায় প্রকল্প এলাকায় ভূমি ব্যবহারের মধ্যে 95.1% জমিকে ফসলি জমি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং 193 ও 95 পৃষ্ঠায় এই পুরো জমিতেই আমন ধানের চাষের মাধ্যমে বাৎসরিক 1285 মেট্রিক টন ধান উৎপাদিত হয় বলে তথ্য দেওয়া হয়েছে। কাজেই প্রধানমন্ত্রীর এই তথ্যটিও অসত্য। বিদ্যুৎ কেন্দ্রের জন্য পশুর নদী থেকে পানি প্রত্যাহার সংক্রান্ত বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলে, তিনি আরো বলছেন যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য পশুর নদী থেকে প্রতি ঘন্টায় 144 কিউসেক পানি নেওয়া হবে। ব্যবহারের পর সেই পানি নাকি পরিবেশ দূষণ করবে। তার এই বক্তব্য সঠিক নয়। পশুর নদীর পানিতে লবণাক্ত। আপনারা জানেন যে রামপাল সহ মংলা বন্দর ওই এলাকায় কিন্তু মিঠা পানির অভাব, ওখানে কিন্তু লবণাক্ত পানি, বরং ওদের সুপেয় পানির ব্যবস্থা আমাদের আলাদাভাবে করে দিতে হয়। কাজে এই পানিকে শোধন করে এটাকে লবণাক্ত মুক্ত করতে হবে এবং সেই পানি বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার হবে এবং সেটাকে আবার কুলিং সিস্টেম থাকবে, সেটাকে আবার ঠান্ডা করে রিসাইক্লিং করা হবে। কাজে এটা ব্যবহৃত পানি শীতল করে পুনরায় বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হবে। কোনো দূষিত বা গরম পানি পশুর নদীতে ফেলা হবে না। আর যে পরিমাণ পানি উত্তোলন করা হবে তা অত্যন্ত নগণ্য। শুষ্ক মৌসুমে পশুর নদীর প্রবাহের মাত্র 0.05 ভাগ
0.05%, অর্থাৎ 2000 ভাগের 1 ভাগ পানির মাত্র প্রয়োজন হবে। কিন্তু ইআইএ প্রতিবেদনের 113 এবং 124 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে এই প্রকল্প পরিচালনার জন্য প্রতি ঘন্টায় 9150 কিউমেক পানি পশুর নদী থেকে নেওয়া হবে এবং ব্যবহারের পর 5150 কিউমেক পানি নদীতে ফেলা হবে, অর্থাৎ ঘন্টায় 4000 কিউমেক পানি আর নদীতে ফেরত আসবে না, যা মোট প্রবাহের 1%। যদিও তিনি ভারতের কথা বলেছেন যে ভারতে বনাঞ্চলে 25 কিলোমিটারের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আইনি বাধার কথা বলেছেন। ভারত একটা বিশাল দেশ, আর আমাদের দেশটা আপনার ম্যাপ দেখলেই বুঝবেন কতটুকু জায়গা, 16 কোটি মানুষের বসবাস। এই 16 কোটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার, শিক্ষার ব্যবস্থা করতে হলে এই ধরনের বিশাল দেশের সাথে তুলনা আমাদের খাটে না। প্রধানমন্ত্রীর সাথে সুর মিলিয়ে আমরাও সেটাই বলতে চাই। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ কয়লা বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা সঠিক নয়। এর ফলে বনভূমির পাশাপাশি মানুষের জীবনও বিবিধ সমস্যা তৈরি হবে। এই কারণে আমাদের ভারতের চেয়ে আরো বেশি সাবধান এবং সতর্ক হওয়া। কয়লা পরিবহন এবং শব্দ দূষণ, আলো দূষণ ইত্যাদি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, শব্দ, আলো দূষণ সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি এবং গভীর সমুদ্র বন্দর হতে কাভার্ড বার্জে কয়লা পরিবহন করা হবে। ইতিমধ্যে আপনারা তার ছবিতে দেখেছেন। বার্জে ব্যবহৃত হবে ঢাকনাযুক্ত কম শব্দযুক্ত ইঞ্জিন, ফলে পরিবেশ দূষণের কোনো সম্ভাবনা নাই। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা থাকবে, আর 14 কিলোমিটার দূরে শব্দ যাবে না। ওখানে যেটুকু শব্দ হবে তা মাত্র 200 মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু ইআইএ প্রতিবেদনে 291 পৃষ্ঠায় স্পষ্টভাবে বলা আছে যে সুন্দরবনের মধ্য দিয়ে যে কয়লা পরিবহন করা হবে, সেই কয়লা পরিবহনের সময় সুন্দরবনে পানি দূষিত হতে পারে এবং ড্রেজিং করার সময় সুন্দরবনে কয়লা পরিবহনের জন্য যে ড্রেজিং করা হবে, সেই ড্রেজিং করার বিষয়ে 286 পৃষ্ঠায় বলা হয়েছে যে এই ড্রেজিং করার সময় তেল পরে, গ্রিস পরে এবং বিভিন্ন ধরনের মেকানিক্যাল ওয়েল পরে সুন্দরবনের পানি দূষিত হবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুতের উৎপাদন খরচ সম্পর্কে বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেছেন, আর বিদ্যুতের দাম নিয়েও কথা বলা হয়েছে যে 8.85 টাকা নির্ধারণ করা হবে। সাধারণত আমরা যখন কোনো পাওয়ার প্ল্যান্ট করি তার দামটা ধরি যে পাওয়ার প্ল্যান্ট কিভাবে কোন ধরনের মানে ফুয়েল দিয়ে পরিচালিত হবে এবং তার দামটা কি তার উপরে নির্ভর করে বিদ্যুতের দাম, সেভাবে আমরা দাম নির্দিষ্ট করে দিই। অর্থাৎ উৎপাদিত বিদ্যুতের দাম নির্ধারিত হবে কয়লার দামের উপর ভিত্তি করে। কাজে এখানে যে তথ্যটা, এটাও সঠিক তথ্য না। প্রধানমন্ত্রী সম্ভবত এনটিপিসি কর্তৃক 2012 সালে প্রদত্ত প্রকল্পের ফিজিবিলিটি রিপোর্টটি দেখেন নাই এবং ইআইএ প্রতিবেদনও দেখেন নাই, কারণ এনটিপিসির উপস্থাপিত ফিজিবিলিটি রিপোর্টের 7 পৃষ্ঠায় এবং ইআইএ প্রতিবেদনের 41 পৃষ্ঠায় স্পষ্ট করে লেখা আছে এই বিদ্যুৎ কেন্দ্র হতে বিদ্যুৎ উৎপাদনের খরচ প্রথম বছর হবে 8 টাকা 49 পয়সা প্রতি কিলোওয়াট এবং দ্বিতীয় বছর তা হবে 8 টাকা 4 পয়সা প্রতি কিলোওয়াট। এটি 2012 সালের হিসাব। বর্তমানে এই খরচ আরো বৃদ্ধি পাবে বলে ইনস্টিটিউট অফ এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস অভিমত প্রকাশ করেছে। তাদের মতে সাবসিডি না দেয়া হলে বিদ্যুতের উৎপাদন খরচ হবে প্রতি কিলোওয়াটে 9 টাকা 54 পয়সা। প্রকল্প এলাকায় বায়ু প্রবাহ সংক্রান্ত তথ্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এই এলাকায় যে বায়ু প্রবাহ, এটা কিন্তু সুন্দরবনের বিপরীত দিকে, নইলে আমরা কিন্তু বাতাস পেতাম না। অর্থাৎ সামান্য পরিমাণ ক্ষতিকারক বায়বীয় পদার্থ যদি নিঃসরণ হয় তা সুন্দরবনের দিকে নয়, উল্টো দিকেই প্রবাহিত হবে। কিন্তু ইআইএ প্রতিবেদনের 130 এবং 284 পৃষ্ঠায় বলা হয়েছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই 4 মাস রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দিক থেকে সুন্দরবনের দিকে নিয়ত বায়ু প্রবাহিত হবে। তার মানে প্রধানমন্ত্রীর এই বক্তব্যটাও অসত্য। সবচেয়ে বড় কথা, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পানি দূষণ, শব্দ দূষণ, ছাইয়ের দূষণ, কয়লা পরিবহনের কারণে সারা বছরই পরিবেশ দূষণ ঘটতে থাকবে, যার সঙ্গে বাতাসের প্রবাহের দিকের কোনো সম্পর্ক নেই। ভারতের এক্সিম ব্যাংক থেকে নেয়া ঋণের গ্যারান্টার হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন,
ভারতের এনটিপিসি এবং আমাদের পিডিবির সমান অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি গঠন করা হয়েছে। উভয় সংস্থা 15% বিনিয়োগ করবে, বাকি 70% দেবে ভারতের এক্সিম ব্যাংক। এই 70% অর্থায়নের ব্যাংক গ্যারান্টার থাকবে বাংলাদেশ। অজ্ঞতাবশত কেউ কেউ এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। আর স্থাপনা যেহেতু বাংলাদেশে গ্যারান্টার হতে আমাদের আমি কোনো দোষ দেখি না। বাংলাদেশের স্থাপনায় ভারত কেন গ্যারান্টার হতে যাবে সেটাই বরং প্রশ্ন। ঋণের গ্যারান্টর হতে হয় মালিক পক্ষকে। বাংলাদেশের স্থাপনায় ভারত যদি মাত্র 15% বিনিয়োগ করে 50% শেয়ারের মালিক হতে পারে, তাহলে তারা কেন ব্যাংক থেকে নেওয়া ঋণের 50%-এর গ্যারান্টর হবে না? প্রধানমন্ত্রী কি কখনো এই প্রশ্নটি ভেবে দেখেছেন? রামপাল প্রকল্পে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার এবং এফজিডি উঁচু চিমনি ব্যবহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, রামপালে আমরা আল্ট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছি। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের চিমনির উচ্চতা হবে 275 মিটার। এই চিমনি দিয়ে যে কার্বন ডাই অক্সাইড বের হবে তা বিদ্যুৎ কেন্দ্রের 1.6 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাস্তবতা হচ্ছে, ইআইএ প্রতিবেদনে প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি রিপোর্টের রেফারেন্স দিয়ে বলা হয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন 12,920 মেট্রিক টন হিসেবে বছরে 47,15,000 টন কয়লা পোড়ানো হবে। আমরা জানি অ্যাভোগাড্রোর প্রকল্প অনুযায়ী 1 টন কয়লা পুড়লে 2.86 টন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সেই হিসাবে এই প্রকল্প 80% লোড ফ্যাক্টরি উৎপাদন করলেও বছরে 1,08,00,000 টন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার কথা। ইআইএ প্রতিবেদনে সুপার ক্রিটিক্যাল পদ্ধতি ব্যবহার করায় উদ্যোক্তাদের হিসাব মতেই 79 লাখ টন কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে বাকি কার্বন ফ্লাই অ্যাশে যোগ হবে বলে ধারণা দেওয়া হয়েছে। যদি উদ্যোক্তাদের হিসাব সঠিক বলে ধরে নেওয়া হয়, তারপরও প্রশ্ন হচ্ছে 79 লাখ টন কার্বন ডাই অক্সাইড কি কম ক্ষতিকর? যত উঁচু চিমনি ব্যবহার করা হোক না কেন, বাতাসের চেয়ে ভারী এই গ্যাস তো এই দেশেই ফিরে আসবে সুন্দরবনের বুকে। আর ফ্লাই অ্যাশ যোগ হবে মাটিতে, যা বৃষ্টির পানির সাথে মিশে ভূগর্ভস্থ পানিকে বিষাক্ত করবে। তাছাড়া ইআইএ প্রতিবেদনের 272 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহারের পরও রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন 141.5 টন বিষাক্ত সালফার ডাই অক্সাইড, বছরে 1,658 টন এবং 84.6 টন বিষাক্ত নাইট্রোজেন ডাইঅক্সাইড, বছরে 30,879 টন নির্গত হবে। এই বিপুল পরিমাণ বিষাক্ত গ্যাস সুন্দরবনের বাতাসে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনত্ব বর্তমান ঘনত্বের তুলনায় কয়েক গুণ বাড়িয়ে দিয়ে গোটা সুন্দরবনের ক্ষতি করবে। প্রধানমন্ত্রী কি এই তথ্যগুলো খেয়াল করেন নাই, নাকি জেনে শুনে অসত্য তথ্য দিয়েছেন? বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, যারা বলেন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিবেশ এবং প্রতিবেশের ক্ষতি করে, তাদের একটু বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ঘুরে আসতে বলছে। যেটা যে কোনো ক্ষতি করে না, তাই যদি করতো তো আপনারা সেই 2001-এর পর থেকে যখন বিদ্যুৎ কেন্দ্রটা চালু হয়েছে তারপর থেকে এ পর্যন্ত কেউ তো একবারও কোনোটা লিখতেও পারেন না যে ওখানে কোনো ক্ষতি হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে 2014 সালে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা থেকে দেখা যায় ওই এলাকায় 47.36% লোক অভিযোগ করেছেন যে বিদ্যুৎ কেন্দ্রের কারণে ফসলের উৎপাদন হ্রাস পেয়েছে এবং বাতাসে ও গাছের পাতায় ছায়ের উপস্থিতি দেখা গেছে। তাছাড়া বিদ্যুৎ কেন্দ্রের কারণে ভূগর্ভের পানির নিচে নেমে যাওয়ার কারণে পানি সংকট ও স্থানীয় জনগণের অসন্তোষের খবর প্রধানমন্ত্রীর দপ্তর বরাবর বিশেষ সংস্থা থেকে চিঠি দিয়ে পর্যন্ত জানানো হয়েছে। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে এই পানি সংকট নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে এলাকাবাসী আন্দোলনে যেতে পারে এবং তাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। তাছাড়া বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাই অ্যাশ মিশ্রিত দূষিত তরল খোলামেলা ছায়ের পুকুরে ফেলার কারণে ভূপৃষ্ঠের এবং ভূগর্ভের পানি দূষিত হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রের দূষিত তরল বর্জ্য পার্শ্ববর্তী তিলাই নদীতে ফেলার কারণে তিলাই নদীর পানি ভয়াবহভাবে দূষিত হচ্ছে। গত 11 অক্টোবর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতেই উল্লেখ করা হয়েছে যে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের কারণে কয়লা ধোয়া পানিতে ছড়িয়ে পড়ছে নানা রোগ। কয়লা ধোয়া পানি জমিতে সেচ দেওয়ায়
কমে গেছে ফসলের উৎপাদন, আবার জমিতে কাজ করতে গেলে দূষিত পানি লেগে চুলকানি হচ্ছে, ফলে শ্রমিকরাও খেতে কাজ করতে চান না। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ভারতীয় কোম্পানি এনটিপিসির এই প্রকল্প যদি ক্ষতিকারক না হতো, তাহলে খোদ ভারতের মধ্যপ্রদেশে এবং শ্রীলঙ্কায় এই একই প্রতিষ্ঠানের প্রস্তাবিত দুটি বিদ্যুৎ কেন্দ্র কেন বাতিল করা হয়েছে? গত আগস্ট মাসে বাংলাদেশ সরকারকে দেয়া ইউনেস্কোর প্রতিবেদনে বলা হয়, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের প্রথম পর্যায়ের জন্য পশুর নদ থেকে বিপুল পরিমাণ পানি উত্তোলন করার কারণে সুন্দরবনের পরিবেশ ব্যবস্থার ক্ষতি হবে। সরকার যদি দ্বিতীয় পর্যায়ে আরেকটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করে, তাহলে সেই ক্ষতি আরও বাড়বে। এসব আশঙ্কা প্রকাশ করে রামপাল প্রকল্প বাতিল করার পক্ষে সুপারিশ করেছিল ইউনেস্কো। সেই প্রতিবেদনের জবাব দিতে গিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রামপাল প্রকল্পের দ্বিতীয় পর্যায় ইতিমধ্যে বাতিল করা হয়েছে। কয়লা বিদ্যুৎ কেন্দ্র যদি সুন্দরবনের কোনো ক্ষতি না করে, তাহলে দ্বিতীয় পর্যায়টা কেন বাতিল করা হলো? আর যে কারণে দ্বিতীয় পর্যায়টা বাতিল করা হলো, সে কারণেই প্রথম পর্যায়টা কেন বাতিল করা হবে না? গত 18 অক্টোবর ইউনেস্কো রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তাদের যে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে তারা এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে সুন্দরবনের 4 ধরনের ক্ষতির আশঙ্কা করেছে। সেগুলো হচ্ছে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে কয়লা পুড়িয়ে। এই কয়লা পোড়ানোর পর সেখান থেকে নির্গত কয়লার ছাইকে সুন্দরবনের পরিবেশের জন্য 1 নম্বর হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে ইউনেস্কোর এই গবেষণায়। বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত বর্জ্য এবং পানিকে দ্বিতীয় হুমকি হিসেবে গণ্য করেছে ইউনেস্কো। এই প্রকল্পকে ঘিরে সুন্দরবন এলাকায় যেভাবে জাহাজ চলাচল বাড়বে এবং ড্রেজিং করার দরকার হবে, সেটিও সুন্দরবনের পরিবেশের জন্য ক্ষতিকর হবে। আর সবশেষে বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে ওই অঞ্চলে সার্বিক শিল্পায়ন এবং উন্নয়ন কর্মকাণ্ড সুন্দরবনের পরিবেশকে হুমকির মধ্যে ফেলবে। সুন্দরবন রক্ষায় ইউনেস্কো যে 10টি সুপারিশ করেছে, তার মধ্যে প্রধান 3টি সুপারিশ হচ্ছে: 1. রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সুন্দরবন থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। 2. গঙ্গা চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় সুন্দরবনে মিষ্টি পানির প্রবাহ কমে গেছে, ফলে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সুন্দরবনে মিষ্টি পানির প্রবাহ বাড়াতে হবে। 3. সুন্দরবন ঘিরে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ যেসব শিল্প কারখানা গড়ে উঠেছে, সে সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত পরিবেশগত প্রভাব সমীক্ষা করতে হবে। ইউনেস্কো প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই পদক্ষেপ নিয়ে সুন্দরবনকে রক্ষা ব্যবস্থা না করলে 2017 সালে জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্য সম্মানের তালিকা থেকে সুন্দরবনের নাম বাদ দেওয়া হতে পারে এবং তালিকাভুক্ত করা হতে পারে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায়। বাংলাদেশ যদি সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের সম্মানকে ধরে রাখতে চায়, তাহলে ইউনেস্কোর সুপারিশকৃত উপরের 3টি উদ্যোগ নিতে হবে এবং এই কাজগুলো সরকার কতটুকু করতে পারলো তার একটি অগ্রগতি প্রতিবেদন আগামী 1 ডিসেম্বর ইউনেস্কোর কাছে জমা দিতে হবে। আমাদের দেশের জন্য অবশ্যই বিদ্যুৎ প্রয়োজন, তবে সেই বিদ্যুৎ উৎপাদন করার আরো পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী উপায় থাকতে সুন্দরবনের মতো প্রাকৃতিক বর্ম নষ্ট করে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করার কোনো যৌক্তিকতা নেই। তাও আবার এমন একটি প্রতিষ্ঠানের মাধ্যমে যে প্রতিষ্ঠানটি তার নিজের দেশেই এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য পরিবেশগত ছাড়পত্র পায়নি। সুন্দরবন ও এর বাস্তু ব্যবস্থা এবং জীববৈচিত্র্যকে বাঁচাতে চাইলে অবশ্যই রামপালে প্রতিষ্ঠিতব্য কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি বাতিল করতে হবে। বিদ্যুৎ উৎপাদনের বিকল্প আছে, সুন্দরবনের কোনো বিকল্প নেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।